হিয়া বিহানের কাছে এগিয়ে এসে বলল, আমার কিন্তু মনে হচ্ছে উনি সত্যিই বলছেন। ওনার চোখে সেই ভালোবাসা আমি দেখতে পেয়েছি। আমার মনে হয় না সে মিথ্যে কথা বলছে। বিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যা হয় সে তো দেখাই যাইব কাল। এখন চলো রুমে গিয়া আরাম করো। এই অবস্থায় বেশি রাত জাগা ঠিক না। নেহা রুমের দরজার কাছে আসতেই হঠাৎ ভেতর থেকে আদিলের অস্থির কণ্ঠে ডাক শুনতে পেল। ভয়ার্ত কণ্ঠে অ্যাঞ্জেলের নাম ধরে ডাকছে আদিল। ঘাবড়ে গেল নেহা। দৌড়ে গেল ভেতরে। গিয়ে দেখলো আদিল জেগে গেছে। আশেপাশে তাকিয়ে ভীতিগ্রস্ত ভঙ্গিতে অ্যাঞ্জেলকে ডাকতেছে। নেহা দ্রুত ছুটে গিয়ে সেখানে গেল। আদিল নেহাকে দেখে দ্রুত তাকে ধরে অস্থির কণ্ঠে বলল, আদিল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে না পেয়ে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? তোমাকে না বলেছিলাম আমার কাছ থেকে একদম কোথাও যাবে না? নেহা দুই হাতে আদিলের মুখখানা ধরে মায়াময় হেসে বলল, কোথায় যাব হিরো? তোমার অ্যাঞ্জেলের দুনিয়া তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। তুমি নামেই তার অন্ত। তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। তুমি শান্ত হও। আদিল একটু শান্ত হলো। নেহা আদিলের কপালে পরম আদরে অধর লিপটিয়ে চুমু খেয়ে বলল, এসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নেহা বিছানায় উঠে পা টান টান করে বসে আদিলকে কাছে টেনে নিজের কোলে মাথা রেখে শোয়ালো। আদিল তো পুলকিত মনে নেহার কোলে মাথা রেখে নেহার কোমর জড়িয়ে শুয়ে পড়ল। নেহা তার হাতে আঙুলে মায়াময় স্পর্শ বুলিয়ে দিতে লাগলো আদিলের চুলের গহিনে। নজরে যেন মায়ার এক সমুদ্র বয়ে ঝর্ণাঝারা হয়ে ঝরে পড়ছে। যেন কতকাল পর দেখছে এই প্রাণপ্রিয় মানুষটাকে। পৃথিবীর সকল অনুভূতি জড়ো করে লুটিয়ে দিতে চায় শুধু এই মানবটাতেই। মনের পর্দায় ভেসে উঠছে আদিলের সাথে তার সুখময় সেসব স্মৃতি, যখন এই লোকটাই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসায় আগলে রেখেছিল। সেসব ভাবতে ভাবতে চোখের আবেশে শ্রাবণ ধারা জমেছে নেহার। আদিল হঠাৎ বলে উঠল, অ্যাঞ্জেল, ঘুম ধরছে না, একটু গান গেয়ে ঘুম পাড়াও না। নেহা মুচকি হেসে বলল, আচ্ছা। নেহা আদিলের চুলে পরম যত্নে হাত বুলিয়ে দিতে দিতে মনের সকল মায়া মাখিয়ে গেয়ে উঠল। গান গাইতে গাইতে নেহা মাথায় হালকা কাত করে আদিলের মুখের দিকে অপলক মায়াময় দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাচ্ছে নেহা। একসময় আদিল আবারও ঘুমিয়ে গেল। নেহা নিজের মাথা ঝুঁকিয়ে আদিলের মাথায় পরপর কয়েকটা চুমো খেল। আদিলের মাথার উপর মাথা নিজের মাথা কাত করে রাখলো নেহা। হাত বোলালো আদিলের পিঠে। বিড়বিড় করে বলল, নেহা, তুমি তোমার অ্যাঞ্জেলের জন্য দুনিয়ার সব সুখ এনে দিয়েছিলে, সব খুশি লুটিয়ে দিয়েছিলে তার পায়ের তলায়। এবার আমার পালা হিরো। এখন আমিও সর্বস্ব শুধু তোমার জন্যই অর্পিত। আমার জীবন এখন কেবল শুধু তোমার নামেই হিরো, শুধু তোমার নামে বিসর্জিত। সকালবেলা যথারীতি নূরের বাবা মা এসে হাজির হয় আদিলদের বাসায়। বিহানের জরুরি তলবে এসেছে তারা। নেহা তাদের দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার মাকে। জড়িয়ে ধরে মা বলে ডাকে আর কাঁদতে থাকে নেহা। নূরের মা হকচকিয়ে যায় অপরিচিত মেয়ের এমন কাণ্ডে। তবে মেয়েটিকে তার কেমন আপন মনে হয়। মায়ের অজানা মন যেন কিছু উপলব্ধি করতে পারে। আমি তখন তাদের জানাই সবটা, যে নেহা নিজেকে নূর দাবি করছে, তাই পরীক্ষা করতে হবে। নেহা তার বাবা মাকে বলে, হ্যাঁ মা, আমি তোমাদের নূর, তোমাদের সেই পাগলি। নেহার কথায় নূরের বাবা মা অনেক অবাক হলো। নূরের মায়ের মনে একটু আনচান করলেও আপাতত তারা তেমন কিছুই বলল না। অতপর নেহা ডিএনএ টেস্ট করানো হলো। সন্ধ্যার দিকে টেস্টের রেজাল্ট আসলো এবং রেজাল্টে দেখে সবাই খুশিতে আপ্লুত হয়ে গেল। কারণ সবাই বুঝতে পারলো নেহাই আসলে নূর। সবাই যেন খুশিতে, হঠাৎ পাওয়া খুশিতে ভাষা হারিয়ে ফেলল। নেহার মা তার মেয়েকে ফিরে পেয়ে খুশিতে কেঁদেই ফেলল। মেয়েকে জড়িয়ে ধরে আদর করল প্রাণ ভরে। আবির বিহান নিজেদের ব্যবহারের জন্য অপরাধী গলায় বলল, আমাদের মাফ করে দিন ভাবি, আমরা আপনাকে না জানি কী সব বাজে কথা বলে দিয়েছি। নেহাও হাসি মুখে তখন বলল, না না ভাইয়া, মাপ চাইতে হবে না আপনাদের। আপনারা তাই করেছেন যা একজন সচেতন বন্ধুর করা উচিত, এবং আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার হিরো এত খেয়াল রেখেছেন। আপনারা না হলে তো আমি আমার হিরোর কাছে কখনো ফিরতেই পারতাম না। আপনারা সত্যি একজন সত্যিকারের বন্ধু। আবির তখন বলল, আদি আজ আবার প্রমাণ করে দিল যে ওর মতো কেউ কাউকে ভালোবাসতে পারবে না। যেখানে আমাদের বলার পরেও আমরা বিশ্বাস করতে নারাজ, সেখানে আদিল অসুস্থ অবস্থাতেও তার ভালোবাসাকে ঠিকই চিনে ফেলল, তাও অন্য রূপে। বিহান এই পর্যায়ে সন্দিহান হয়ে বলল, কিন্তু আবির, এইসব হইল কেমনে? মানে ভাবি এমনে কেমনে হইয়া গেল? আবির তখন তীক্ষ্ণ কণ্ঠে বলল,
এর জবাব তো একজনেরই দিতে পারবে, এবং তাদের জবাবদিহি তো করতেই হবে এবার। দরজা খুলে দিতেই আবির আর বিহানকে সম্মুখে দাঁড়ানো দেখতে পেল জাকিয়া। তাদের এই মুহূর্তে এখানে দেখে অনেকটাই অবাক হলেন তিনি। তার মনে চিন্তার টান পড়ল, তার মেয়েটার আবার কিছু হলো না তো। উদ্বেগ প্রকাশ করে জাকিয়া বলে উঠল, তোমরা এখানে? নেহার কিছু হয়েছে আবার? আমার মেয়েটা ঠিক আছে তো? ওই পাগলটা কি কিছু করেছে? প্রতি উত্তরে আবির তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে ঠিক আছে। আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, অনেক ইম্পর্টেন্ট বিষয়ে। জাকিয়া ভ্রু কুঁচকে এলো। কি কথা বলবে তার ভাবনা ঘুরতে লাগলো। জাকিয়া ওদের ভিতরে আসার আমন্ত্রণ দিলে আবির আর বিহান ভিতরে এসে সোফায় এসে বসলো। ওরা নেহার বাবাকেও ডাকতে বলল। নেহার বাবা আসলে জাকিয়া আর নেহার বাবা দুজনে ওদের মুখোমুখি হয়ে বসলো। নেহার বাবা জিজ্ঞেস করে উঠল, বলো কি বলতে চাও তোমরা? আবির তখন বলে উঠল, নেহাকে আপনারা কোথায় কিভাবে পেয়েছেন? আবিরে এমন প্রশ্নে যেন নেহার বাবা মার মাঝে বিস্ফোরণ ঘটল। আতঙ্কিত হলো যেন মুখয়াব তাদের। নেহার বাবা তখন বলল, এটা কি ধরনের কথা? আমার মেয়েকে আবার কোথায় পাবো আমরা? আবির তখন গম্ভীর কণ্ঠে বলল, দেখুন এসব ড্রামা করে কোনো লাভ নেই। আমরা জেনে গেছি নেহা আপনাদের মেয়ে না, বরং সে আমাদের নূর ভাবি, আমাদের আদিলের বউ। 2 বছর পূর্বে অ্যাক্সিডেন্টে আমরা ভেবেছিলাম সে হয়তো মারা গেছে, তবে সে বেঁচে আছে এবং আপনাদের কাছেই ছিল। এখন আপনারা সম্পূর্ণটা খুলে বলুন, কিভাবে কি হয়েছে, আর নেহা কিভাবে হলো সে? নেহার বাবা মার চেহারার রং উড়ে গেল যেন। আতঙ্কিত মুখ তাদের ঘামে ভেজা কপালে একজন আরেকজনের মুখ চাচাই করতে লাগলো। তবুও নিজেকে ঠিক দেখানোর প্রচেষ্টা চালিয়ে নেহার বাবা ভারী মেজাজি কণ্ঠে বলল, কি সব আবল তাবল বলছো তোমরা? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? নেহা আমাদের মেয়ে, সে কেন নূর হতে যাবে? মেয়েটা ভালো মানুষই দেখিয়ে তোমাদের পাগল বন্ধু সেবা করছে, আর তোমরা কিনা তার সুযোগ নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলছো। আর একটাও বাজে কথা শুনতে চাই না আমি। তোমরা এখন আসতে পারো। বিহান এ পর্যায়ে এক হাত উঁচিয়ে থামানো ভঙ্গিমায় দেখিয়ে দাপুটি ভঙ্গিমায় বলল, থামেন চাচা, এত চিল্লাইন না। বুড়াকালে এত চিল্লালে দম বাইরে যাইব গা। আমরা এখানে আপনাদের বাড়ির দাওয়াত খাইবা আসি নাইকা। আমি আইছি নিজের মর্জিতে, আর জামু নিজের মর্জিতে। অহন পেশাল কম পায়রা আসল কথায় আসেন, ফটাফট সর্টিটা ঝাইরা ফেলান, নইলে আমাকে কাছে আরো অনেক উপায় আছে সত্যি বাইর করার। নেহার বাবা তখন আতঙ্কিত ভঙ্গিমায় বলল, কিসে সত্যি? হ্যাঁ, নেহা আমাদের মেয়ে, এটাই সত্যি, আর কোনো সত্যি নেই। আবি এ পর্যায়ে হাতে ফাইলটা ঠাস করে সামনের টি টেবিলের ওপর এক প্রকার আছাড় দিয়ে রেখে বলল, তাহলে এটাই একটু চোখ বুলিয়ে নেন, আপনার হয়তো মনে পড়তে সাহায্য করবে। নেহার বাবা তখন থতমত ভঙ্গিমায় ফাইলটা উঠিয়ে দেখল, যেটা ডিএনএ টেস্টের রিপোর্ট। তা দেখে ভয়ে তার আতঙ্কে উঠল তারা। আবির তখন বলল, দেখুন ভদ্রতা বজায় রাখার চেষ্টা করছি, তাই আপনিও সেটাই রাখতে দিন আমাদের। যেহেতু নূর ভাবিকে আপনারাই এতদিন রেখেছিলেন, তাই রুড হতে চাই না। আমরা সত্যিই জেনে গেছি, শুধু তাই না, নূর ভাবি মানে নেহা স্মৃতিও ফিরে এসেছে, এবং সেই আমাদের জানিয়েছে সে যে আমাদের নূর ভাবি। সো কোনো তালবাহানা না করে ভালোই ভালো সত্যিটা বলে দিন। আমাদের বাধ্য করবেন না অন্য পন্থা অবলম্বন করার জন্য, যেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। নেহার বাবা মা যেন এবার আর মিথ্যে রাগ বজায় রাখতে পারল না। বুঝতে পারল তারা হেরে গেছে, এখন আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই। জাকিয়া তো মুখে আঁচল চেপে ঘুমড়ে কেঁদে উঠল, হয়তো মেয়েকে হারিয়ে ফেলার ভয় তাড়া করলো তাকে। নেহার বাবার মুখ মলিন হয়ে গেল। আবি তখন বলল, এবার শুরু থেকে বলুন তো, কিভাবে কি হলো? আমাদের নূর ভাবি নেহা কিভাবে হলো? নেহার বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো, নেহা আমাদের মেয়ে, তবে সে তোমাদের নূর ভাবি না। আমাদের আপন মেয়ে ছিল নেহা, নূরের বয়সেই ছিল সে। আমাদের অতি আদরের মেয়ে ছিল। নার্স হওয়ার স্বপ্ন ছিল তার, রোগী সেবা করার ইচ্ছে ছিল। নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করেছিল মাত্র, তখনই এক তুফানে সব কেড়ে নিয়ে যায় আমাদের। হসপিটালে নার্সের চাকুরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যায়। আর তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেউ মেনে নিতে পারছিলাম না আমরা, বিশেষ করে ওর মা। জাকিয়া একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিল মেয়েকে হারিয়ে। সে কোনো মতে মেয়ে হারানোর শোক সইতে পারছিল না, এতটাই অসুস্থ হয়ে যায় যে তাকে বাঁচানো তখন মুশকিল হয়েছিল। এরই মাঝে একদিন আমি একটা কাজে নদীর কাছাকাছি যাই, তখন দূর থেকে কিছু ভাসতে দেখি। মানুষের মতো মনে হচ্ছিল,
তাই ভালো করে খেয়াল করতেই বুঝতে পারি কোনো কাঠের বড় টুকরোর উপর একটি মেয়ের দেহ ভাসছে। আমি তখন আশেপাশে মানুষের সাহায্যে পানি থেকে তাকে উপরে তুলে আনি। দেখতে পাই একটি মেয়ের বিধ্বস্ত দেহ, শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল, মুখের কোনো কৃতি বোঝা যাচ্ছিল না। পালস চেক করে দেখলাম মেয়েটি তখনও বেঁচে আছে, তাই দ্রুত হসপিটালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলে অপারেশন করতে হবে, আর মেয়েটার চেহারার প্লাস্টিক সার্জারিও করতে হবে। আমি তখন বলি আমার মৃত মেয়ের চেহারাটা দিতে। সেই অনুযায়ী নূরের সার্জারি করা হয় এবং নূর তখন নেহার রূপ নেয়। এছাড়া ডক্টর জানায় মেয়েটার বাকযন্ত্রে নাকি একটু পরিবর্তন হবে, তাই কণ্ঠটা পাল্টে যাবে তার। মেয়েটার জ্ঞান ফিরলে সে কাউকেই চিনতে পারে না। ডক্টর জানায় মেয়েটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমার মনে তখন স্বার্থপর লোভ জাগে, মনে নতুন আশা জাগে। ভাবি উপরওয়ালা বুঝি এক মেয়ে নিয়ে আরেক মেয়েকে দান করেছে। আমিও খুশি মনে আপন করে নেই তাকে। তারপর মেয়েটাকে আমি পুরোপুরি নেহা বানানোর কাজে লেগে পড়ি, যাতে মেয়েটা নিজেই নিজেকে নেহা ভাবা শুরু করে। তখন পাবেলের সাথে কথা বলি আমি। পাবেল আর নেহা ছোটবেলার বন্ধু ছিল, দুজন দুজনকে ভালোবাসতো। দুই পরিবারে বিয়ের কথাও পাকা ছিল। পাবেল নেহার অভাবে চলে যাওয়ায় কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু নূরকে নেহার রূপে দেখে তার মাঝে কেমন শান্ত ভাব দেখা যায়, যেন সেও নতুন আশা খুঁজে পায়। তারপর পাবেল মেয়েটাকে ওর পরিচিত এক সাইকোলজিস্ট বন্ধুর কাছে নিয়ে যায়, যে হিপনোটাইজ জানে। সে হিপনোটাইজ করে শুধু মানুষের অতীতের কথাই জানে না, বরং হিপনোটাইজ করে মানুষের মধ্যে নতুন স্মৃতি যোগ করতে পারে। মেয়েটার সাথেও তাই করে। তাকে হিপনোটাইজ করে তার মস্তিষ্কে এটা বসিয়ে দেয় যে সে নেহা, আমরা তার মা বাবা। নেহার সাথে হওয়া স্মৃতিগুলো কিছু কিছু অংশ মেয়েটার মস্তিষ্কে গেঁথে দেওয়া হয়, যাতে সে মনে করে এসব তারই স্মৃতি, এবং তাই হয়। তারপর থেকে মেয়েটা নিজেকে নেহাই মনে করে, জাকিয়া তাকে দেখে নতুন জীবন ফিরে পায়।